বিরোধী দলের অংশগ্রহণ ছাড়াই মিয়ানমারে চলছে জাতীয় নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ। সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার দাবি জান্তা প্রধানের, বৈধতা নিয়ে শঙ্কা বিশ্লেষকদের। নানা অজুহাতে গাজা ইসরায়েলের নির্বিচার হামলা, নিহত আরও 4 ফিলিস্তিনি। পশ্চিম তীরেও চলছে তাণ্ডব। হামাসকে অর্থায়নের অভিযোগে ইতালিতে গ্রেফতার 9। ট্রাম্প জেলেনস্কির বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, হতাহত বেশ কয়েকজন। জ্বালানি অবকাঠামোর ব্যাপক ক্ষতি, বিদ্যুৎহীন 10 লাখ পরিবার। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় রাজি মাদুরো, ভেনেজুয়েলার ওপর ঔপনিবেশিক আধিপত্য চাপানোর চেষ্টার অভিযোগ। অবরোধের মধ্যেও চলছে তেল শোধনাগারের কাজ। এবং কর্ণাটকে মুসলিমদের ঘরবাড়ি গুড়িয়ে দেওয়ার অভিযোগ, অধিকাংশই শ্রমজীবী ও অভিবাসী। দক্ষিণ ভারতের রাজনীতিতে উত্তেজনা, কংগ্রেস ও বামফ্রন্টের মধ্যে বাকযুদ্ধ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। সামরিক শাসনের প্রায় 5 বছরের মাথায় মিয়ানমারে জাতীয় নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ চলছে। তবে চলমান গৃহযুদ্ধের কারণে বহু এলাকায় ভোট হচ্ছে না। যদিও জান্তা প্রধানের দাবি সুষ্ঠু ও নিরপেক্ষ হচ্ছে ভোট। বিশ্লেষকদের মতে এই নির্বাচন সামরিক শাসনকে বৈধতা দেওয়ার একটি প্রচেষ্টা। ফলে নির্বাচনের ফল গ্রহণযোগ্য হবে না বলেই মনে করছেন তারা। রোববার প্রথম দফার ভোট গ্রহণের মধ্য দিয়ে মিয়ানমারে শুরু হয়েছে বিতর্কিত জাতীয় নির্বাচন। 2021 সালে সামরিক অভ্যুত্থানে বেসামরিক সরকার উৎখাতের পর এটি দেশটির প্রথম নির্বাচন। রাজধানী নেইপিদোতে ভোট দেওয়ার পর এক ব্রিফিংয়ে সাংবাদিকদের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হচ্ছে বলে জানান মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইং। সামরিক বাহিনী কর্তৃক আয়োজিত এই নির্বাচন কলঙ্কিত হতে দেয়া হবে না বলেও জানান তিনি। নির্বাচনের দ্বিতীয় ধাপ আগামী বছরের 11 জানুয়ারি এবং তৃতীয় দফার ভোট গ্রহণ 25 জানুয়ারি হওয়ার কথা রয়েছে। তবে বাস্তবে দেশের বড় অংশ এখনও সশস্ত্র সংঘাতের মধ্যে থাকায় সব নাগরিকের ভোটাধিকার নিশ্চিত হবে কিনা সে প্রশ্ন থেকেই যাচ্ছে। আমি আগে কখনো ভোট দিতে যাইনি, এটি আমার প্রথমবার ভোট দেয়া। এই নির্বাচনের মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে বলে মনে করি। আশা করি এই নির্বাচন সরকার পরিবর্তনের সুযোগ সৃষ্টি করবে। নির্বাচনের সবচেয়ে বড় বিতর্ক বিরোধী রাজনৈতিক শক্তির অনুপস্থিতি। প্রধান রাজনৈতিক দল অং সান সুচির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি এনএলডি দেশটিতে নিষিদ্ধ। কারাগারে আছেন দলটির শীর্ষ নেতারা। নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে একাধিক দলও। ফলে ভোটের মাঠে শক্তিশালী বিরোধী না থাকায় এই নির্বাচনকে অনেকেই বলছেন নিয়ন্ত্রিত বা পূর্ব নির্ধারিত ফলের নির্বাচন। এদিকে আন্তর্জাতিক মহলেও এই নির্বাচন নিয়ে রয়েছে গভীর সংশয়। জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন বলছে রাজনৈতিক বন্দীদের মুক্তি ও সহিংসতা বন্ধ না হলে অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব নয়। অন্যদিকে চীন ও রাশিয়ার তুলনামূলক নীরবতা জান্তা সরকারের জন্য কূটনৈতিক স্বস্তি তৈরি করেছে, যা আন্তর্জাতিক চাপ কিছুটা হলেও কমাতে সহায়ক ভূমিকা পালন করছে। বিশ্লেষকদের মতে সংবিধান অনুযায়ী সংসদের 25% আসন সেনাবাহিনীর জন্য সংরক্ষিত থাকার কারণে এই নির্বাচনের মাধ্যমে আন্তর্জাতিক চাপ সামাল দেওয়ার সঙ্গে সঙ্গে বেসামরিক কাঠামোর আড়ালে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছে সামরিক সরকার। তাই নির্বাচনের পরও প্রকৃত ক্ষমতা সেনাবাহিনীর হাতেই থাকবে বলে ধারণা করছেন তারা। নাসরিন রুমি, সময় সংবাদ। যুদ্ধবিরতির মধ্যেই নানা অজুহাতে গাজা ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় একদিনে আরও 4 জন নিহত হয়েছেন। এ নিয়ে যুদ্ধবিরতির পর নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 414 জনে। একই সময়ে পশ্চিম তীরে সামরিক অভিযান জোরদার করেছে ইসরায়েল। এদিকে ইতালিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে অর্থায়নের অভিযোগে 9 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে গাজা ইস্যুতে মতপার্থক্য প্রকট হচ্ছে। কাগজে কলমে যুদ্ধবিরতি কার্যকর হলেও বাস্তবে তা আমলেই নিচ্ছে না ইসরায়েলি বাহিনী। নানা অজুহাতে হামলা চালাচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের ওপর। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে নিহতের সংখ্যা 400 ছাড়িয়েছে, যা প্রতিদিনই বাড়ছে। হাসপাতালে বাড়ছে মরদেহের সংখ্যা। স্থানীয় সময় শনিবার অধিকৃত পশ্চিম তীরের কাবাতিয়া শহরেও অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। বন্ধ করে দেয় শহরের প্রবেশপথ। ঘরবাড়িতে তল্লাশি চালানো হয় এবং বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হয়। কয়েকটি বাড়ি সাময়িকভাবে সেনা জিজ্ঞাসাবাদ কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়েছে। অভিযুক্ত এক ফিলিস্তিনির বাড়ি ভাঙার প্রস্তুতিও নেওয়া হয়।
এদিকে ইতালিতে হামাসকে অর্থায়নের অভিযোগে 9 জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রায় 70 লাখ ইউরো মানবিক সহায়তার নামে সংগ্রহ করা হয়। তদন্তে দেখা গেছে এই অর্থের বড় অংশ হামাসের কাছে পাঠানো হয়েছে। অভিযানে 80 লাখ ইউরোর বেশি সম্পদ জব্দ করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে সন্ত্রাসী অর্থায়নের অভিযোগ আনা হয়েছে। গাজা যুদ্ধবিরতি বাস্তবায়ন নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে মতবিরোধের তথ্য প্রকাশ হয়েছে। মার্কিন কর্মকর্তারা মনে করছেন ইসরায়েল চুক্তির গতি কমাচ্ছে। প্রথম ধাপের শর্ত পুরোপুরি মানা হয়নি বলেও অভিযোগ রয়েছে। দ্বিতীয় ধাপে গাজা প্রশাসন, সেনা প্রত্যাহার ও পুনর্গঠন নিয়ে আলোচনা এখনও অগ্রগতি পায়নি, যার পেছনে ইসরায়েলকেই দায়ী করছে ওয়াশিংটন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। গাজায় যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তিরক্ষী বাহিনীতে যোগ দিতে প্রস্তুত থাকলেও হামাসকে নিরস্ত্র করার শর্তে রাজি নয় পাকিস্তান। বিষয়টি নিশ্চিত করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইশাক দার বলেন, কাউকে ধ্বংস করে শান্তি রক্ষায় বিশ্বাসী নয় ইসলামাবাদ। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের সেনাপ্রধান যদি মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবিত সমঝোতা নিশ্চিতে ব্যর্থ হয়, তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে। চলতি বছরের নভেম্বরে যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে 20 দফা শান্তি পরিকল্পনা প্রস্তাব করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই প্রস্তাব সমর্থন করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি শান্তিরক্ষা বাহিনী গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। পাকিস্তান শান্তিরক্ষা বাহিনীতে সেনা পাঠাবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবার সেই সিদ্ধান্তে কিছুটা পরিবর্তন এনেছে ইসলামাবাদ। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানান, শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে যোগদানের ব্যাপারে নীতিগত সম্মতি দিয়েছে পাকিস্তান। তবে যদি ওই বাহিনীর ম্যান্ডেটে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নিরস্ত্র করার শর্ত অন্তর্ভুক্ত থাকে, তাহলে পাকিস্তান সেই বাহিনীতে অংশ নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানান, শান্তি চুক্তির আওতায় গাজা শান্তিরক্ষা বাহিনী বা ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স গঠন একটি অত্যন্ত সংবেদনশীল বিষয়। পাকিস্তান শান্তি বলবৎকরণ নয়, বরং শান্তি রক্ষার উপর জোর দিচ্ছে বলে দাবি করেন তিনি। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নীতিগতভাবে সেনা পাঠানোর বিষয়ে প্রাথমিক সম্মতি দিলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে শর্ত পুনরায় যাচাই করা হবে। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির যদি ট্রাম্পের সঙ্গে এই সমঝোতায় ব্যর্থ হন, তবে আন্তর্জাতিকভাবে পাকিস্তানের ভাবমূর্তি নষ্ট হবে। তারা আরও জানান, ইসলামাবাদকে অবিশ্বাসযোগ্য অংশীদার মনে করতে পারে ওয়াশিংটন। সম্প্রতি আসিম মুনিরের প্রতি একনিষ্ঠ সমর্থন দেখিয়ে আসছে ট্রাম্প প্রশাসন। এছাড়া অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য বিনিয়োগ ও সহায়তা দিয়েছে ট্রাম্প প্রশাসন। বিশ্লেষকদের ধারণা, প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হলে এসব সহায়তা কমিয়ে দিতে পারে যুক্তরাষ্ট্র। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। জাতীয় নির্বাচনের পর বাংলাদেশের সঙ্গে সক্রিয় কূটনৈতিক সম্পর্ক জোরদারের আশা প্রকাশ করেছে পাকিস্তান। ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার বলেন, চলতি বছরে আগস্ট মাসের 36 ঘন্টার বাংলাদেশ সফর তার কাছে অত্যন্ত স্মরণীয় হয়ে থাকবে। আওয়ামী লীগ সরকারের আমলে পাকিস্তানের তরফ থেকে দেয়া বহুপাক্ষিক আমন্ত্রণেও কোনো সাড়া পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি। আগামী দিনগুলোতে ঢাকার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের উচ্চ পর্যায়ের বৈঠকের আগে কিয়েভে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। এতে একজন নিহত হন, আহত হন অন্তত 20 জন। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, এই হামলা প্রমাণ করে রাশিয়া শান্তি চায় না। এদিকে রুশ প্রেসিডেন্ট পুতিনের দাবি, কিয়েভ শান্তিপূর্ণ সমাধানে আগ্রহী নয়। শনিবার ভোর থেকে কিয়েভে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। ইউক্রেনের কর্তৃপক্ষ জানায়, এতে বেশ কয়েকজন হতাহত হন। আহতদের মধ্যে শিশুও রয়েছে। রাজধানীতে বিমান হামলার সতর্কতা জারি ছিল প্রায় 10 ঘন্টা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, হামলায় প্রায় 500 ড্রোন ও 40টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। ক্ষতিগ্রস্ত হয় জ্বালানি অবকাঠামো ও বেসামরিক স্থাপনা। বিদ্যুৎ কোম্পানি ডিটিইকে তথ্য অনুযায়ী কিয়েভ ও আশেপাশে 10 লাখের বেশি ঘর বিদ্যুৎহীন হয়ে পড়ে। রাজধানীর প্রায় 1/3 এলাকায় তাপ সরবরাহ বন্ধ হয়ে যায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির রোববারের বৈঠকে ঠিক আগে এই হামলা চালানো হয়। বৈঠকে নিরাপত্তা নিশ্চয়তা ও ভবিষ্যৎ ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বৈঠকের আগে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে সাক্ষাৎ করেন জেলেনস্কি। কানাডা ইউক্রেনকে অতিরিক্ত $250 কোটি কানাডিয়ান ডলার অর্থনৈতিক সহায়তার ঘোষণা দেয়। ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো নেতারা যৌথভাবে ইউক্রেনের সার্বভৌমত্বের পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় তারা ইউক্রেনের জ্বালানি ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন কিয়েভ শান্তিপূর্ণ সমাধানে আগ্রহী নয়। অন্যদিকে জেলেনস্কি বলেন হামলা প্রমাণ করে রাশিয়া যুদ্ধ চালিয়ে যেতে চায়। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ঔপনিবেশিক আধিপত্য চাপানোর চেষ্টা করার অভিযোগ তুলেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তেল অবরোধ ও সামরিক চাপের মধ্যেই হোয়াইট হাউসের সঙ্গে আলোচনায় বসতে রাজি বলে জানান তিনি। এদিকে নিষেধাজ্ঞার মধ্যে ভেনেজুয়েলার গুরুত্বপূর্ণ বন্দর ও শোধনাগারে কাজ চলছে। তবে কারাকাসের ওপর চাপ বাড়াতে পুয়ের্তো রিকোর সামরিক ঘাঁটিতে একের পর এক যুদ্ধ বিমান ও ড্রোন মোতায়েন করেছে ওয়াশিংটন। স্থানীয় সময় শুক্রবার মন্ত্রিসভার উচ্চ পর্যায়ের বৈঠকে বক্তব্যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপর ঔপনিবেশিক ও দাসত্বমূলক শাসন ব্যবস্থা চাপাতে পারবে না। প্রাকৃতিক সম্পদ দখলের উদ্দেশ্যে ওয়াশিংটন একটি কৃত্রিম বাস্তবতা তৈরি করছে বলে অভিযোগ করেন তিনি। মাদুরোর দাবি জনগণ, প্রতিষ্ঠান ও সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ থাকায় হোয়াইট হাউসের প্রচেষ্টা ব্যর্থ হবে। বৈঠকে শান্তি ও সংলাপের বার্তাও দেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। বলেন পারস্পরিক সম্মানের ভিত্তিতে যুক্তরাষ্ট্র আলোচনায় বসতে চাইলে কারাকাস সবসময় রাজি থাকবে। এ সময় সংঘাত নয় বরং সহযোগিতা ও স্থিতিশীলতার পথ খোঁজার আহ্বান জানান তিনি। একই সঙ্গে মার্কিন গণমাধ্যমের উদ্দেশ্যে ভেনেজুয়েলার শক্ত অবস্থানের কথাও তুলে ধরেন। এদিকে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে তেল অবরোধ জোরদার করছে। ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে নিষেধাজ্ঞার আওতাভুক্ত তেল ট্যাঙ্কারে নৌ অবরোধ আরোপ করা হয়েছে। ক্যারিবীয় অঞ্চলে বিমানবাহী রণতরী, যুদ্ধজাহাজ, যুদ্ধ বিমান এবং নতুন করে MQ-9 রিপার ড্রোন মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। মাদক পাচার ঠেকানোর অজুহাতে নৌযানে হামলার ঘটনাও ঘটছে। অবরোধের মধ্যেও সচল রয়েছে ভেনেজুয়েলার গুরুত্বপূর্ণ বন্দর ও শোধনাগার। দেশটির বৃহত্তম বন্দর পুয়ের্তো কাবেলো এবং এল পালিতো শোধনাগারে উৎপাদন কার্যক্রম চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বাসিন্দারা জানান কাঁচামাল সংগ্রহে জটিলতা বাড়লেও কার্যক্রম স্থিতিশীল আছে। সাম্প্রতিক জরিপে যুক্তরাষ্ট্রের সামরিক হুমকির বিরোধিতা এবং জাতীয় সার্বভৌমত্বের পক্ষে জনসমর্থনের কথাও উঠে এসেছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ইসরায়েল সহ পশ্চিমাদের বিরুদ্ধে যুদ্ধাবস্থায় আছে ইরান। দাবি পেজেশকিয়ানের কঠোর জবাবের হুঁশিয়ারি। সৌদির বিরুদ্ধে ইয়েমেনে হামলার অভিযোগ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর। ভারতের কর্ণাটকে মুসলিমদের ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় দেশটির দক্ষিণাঞ্চলের রাজনীতিতে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে কর্ণাটকে ক্ষমতাসীন কংগ্রেস এবং কেরালার বামফ্রন্টের মধ্যে শুরু হয়েছে নজিরবিহীন বাকযুদ্ধ। বামফ্রন্টের দাবি উত্তর ভারতের বিতর্কিত বুলডোজার রাজ এখন কর্ণাটকের কংগ্রেস সরকারও অনুসরণ করছে। সম্প্রতি বেঙ্গালুরুতে প্রায় 200টি ঘর গুঁড়িয়ে দেওয়ার ফলে অন্তত 400 মুসলিম পরিবার গৃহহীন হয়ে পড়ে। উচ্ছেদ হওয়া ব্যক্তিদের অধিকাংশই শ্রমজীবী ও অভিবাসী। ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের দাবি কোনো আগাম নোটিশ ছাড়াই পুলিশ তাদের জোরপূর্বক বের করে দিয়েছে। অনেক পরিবার তাদের প্রয়োজনীয় নথিপত্র এবং আসবাব সরিয়ে নেওয়ারও সময় পায়নি। ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিরুদ্ধে ইরান যুদ্ধরত অবস্থায় আছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। নতুন করে হামলা চালালে কঠোর জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আর যে কোনো সংঘাত মোকাবিলায় যুব সমাজকে প্রতিরোধের শক্তি হিসেবে আখ্যা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এর মধ্যেই ইরান যুক্তরাষ্ট্রকে আলোচনার টেবিলে আনতে তোড়জোড় শুরু করেছে ইরাক। ইসরায়েলের সঙ্গে জুন মাসের সংঘাতের কয়েক মাস পেরোতেই আবারও নতুন যুদ্ধের ইঙ্গিত দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি দাবি করেন বর্তমানে তার দেশ ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধরত অবস্থায় আছে। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন আবার হামলা হলে আগের চেয়ে বেশি শক্ত জবাব দেবে তেহরান। পেজেশকিয়ান আরও বলেন এই সংঘাত 80 দশকের ইরান ইরাক যুদ্ধের চেয়েও ভয়াবহ হবে। দাবি করেন পশ্চিমা শক্তি ও ইসরায়েলের বিরুদ্ধে লড়াই শুধু সামরিক নয় বরং নিষেধাজ্ঞা, কূটনীতি আর নিরাপত্তার সমন্বিত যুদ্ধ মোকাবেলা করতে হচ্ছে। ইরানের প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেন ইরানি সেনাবাহিনী এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রস্তুত। এর মধ্যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির যুব সমাজকে প্রতিরোধের শক্তি হিসেবে তুলে ধরেছেন। তার দাবি মার্কিন ইসরায়েলি চাপ মোকাবিলায় তরুণদের সাহস ও আত্মত্যাগী তেহরানকে টিকিয়ে রেখেছে। খামেনির ভাষায় লড়াইটা শুধু পারমাণবিক ইস্যু নয়, এটা বৈশ্বিক আধিপত্যের বিরুদ্ধে অবস্থান। এদিকে তেহরান ওয়াশিংটনকে সরাসরি সংলাপে ফেরাতে চেষ্টা করছে ইরাক। দেশটির প্রধানমন্ত্রী জানিয়েছেন দুই পক্ষের মধ্যে বিশ্বাসের ঘাটতি আলোচনার পথে বড় বাধা হিসেবে দাঁড়িয়েছে।
মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। তাইওয়ানের পূর্ব উপকূলে 7 মাত্রার ভূমিকম্পের আঘাত, তাইপেই ও ইলান কাউন্টিতেও শক্তিশালী ঝাঁকুনি, হতাহতের খবর পাওয়া যায়নি। আফটারশকের আশঙ্কায় সতর্কতা জারি। ইয়েমেনের হাদ্রামাউত প্রদেশে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব, এমনটাই অভিযোগ করেছে সংযুক্ত আরব আমিরাত সমর্থিত ইয়েমেনি বিচ্ছিন্নতাবাদী দল এসটিসি। তবে এসব হামলা হুমকি লক্ষ্য পূরণের পথ থেকে তাদের সরাতে পারবে না বলে দাবি করেছে গোষ্ঠীটি। এদিকে বিচ্ছিন্নতাবাদী দলটিকে শান্তিপূর্ণভাবে হাদ্রামাউত ও মহরা প্রদেশ ছাড়ার আহ্বান জানিয়েছে সৌদি সরকার। একই সঙ্গে যে কোনো ধরনের সামরিক হামলার সরাসরি জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেয় দেশটি। স্থানীয় সময় শুক্রবার ইয়েমেনের হাদ্রামাউত প্রদেশে ইউএই সমর্থিত সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এসটিসির অবস্থানে হামলা চালানো হয়। গোষ্ঠীটির দাবি, সৌদি বিমান বাহিনী এই হামলা চালিয়েছে। এর একদিন আগে সৌদি আরব বিচ্ছিন্নতাবাদীদের দখলকৃত প্রদেশগুলো থেকে শান্তিপূর্ণভাবে সরে যাওয়ার আহ্বান জানিয়েছিল। সৌদি প্রতিরক্ষা মন্ত্রী খালিদ বিন সালমান বলেন, বিচ্ছিন্নতাবাদীদের এখন প্রদেশগুলো শান্তিপূর্ণভাবে ছেড়ে দেওয়ার সময় এসেছে। সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল মালিকি জানান, যারা শান্তি প্রক্রিয়াকে ব্যাহত করবে তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া তারা বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনেন। তবে হামলার নিন্দা জানিয়ে তৎপরতা বাড়ানোর হুমকি দিয়েছে এসটিসি। তারা দাবি করে, এসব হামলা হুমকি তাদের প্রচেষ্টা থামাতে পারবে না, নিজেদের লক্ষ্য পূরণে অটল থাকবে তারা। এই অবস্থায় তুরস্ক, ওমান ও জাতিসংঘ উত্তেজনা কমিয়ে রাজনৈতিক সংলাপে বসার পরামর্শ দিচ্ছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেন, যদি এসটিসির অগ্রগতি এবং সাম্প্রতিক হামলা বাড়ে তবে অঞ্চলটিতে সংঘাত বৃদ্ধি পাবে। তিনি উল্লেখ করেন, আবারও পুরোদমে যুদ্ধ শুরু হলে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার উপর গুরুতর প্রভাব পড়বে। একই সঙ্গে ওমান মধ্যস্থতার ভূমিকা অব্যাহত রাখছে এবং পক্ষগুলোর মধ্যে সংলাপের আহ্বান জানিয়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আফ্রিকার দেশ কঙ্গোর উপর ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য। শনিবার এক বিবৃতিতে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ব্রিটিশ সরকারের নতুন অভিবাসী নীতির আওতায় অবৈধ অভিবাসীদের ফেরত নিতে সহায়তা না করায় এই সিদ্ধান্ত। অ্যাঙ্গোলা এবং নামিবিয়া তাদের নিজ দেশের অবৈধ অভিবাসীদের ফেরত নিতে রাজি হয়েছে বলেও জানানো হয়। তবে ব্রিটেনের ভিসা নিষেধাজ্ঞার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি কঙ্গো। গত মাসে অভিবাসী নীতিতে সংস্কারের উদ্যোগ নেয় ব্রিটিশ সরকার। এতে রাজনৈতিক আশ্রয় সহ বিভিন্ন বিষয়ে নীতি পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়। 2024 সালের সংঘাত থেকে বাঁচতে অবৈধভাবে সমুদ্রপথে কঙ্গোর 39,000-এরও বেশি নাগরিককে ব্রিটেনে আশ্রয় নেয়, যদিও তাদের নিজ দেশে ফেরত পাঠাতে উদ্যোগ নিয়েছে ব্রিটিশ সরকার। উত্তর কোরিয়ার সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষার অঙ্গীকার করেছেন সর্বোচ্চ নেতা কিম জং উন। শনিবার দেশটির সংবিধান প্রণয়নের বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শপথ নিয়ে এই শপথ গ্রহণ করেন কিম। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় টেলিভিশন কেআরটি। অনুষ্ঠানে তার বোন কিম ইয়ো জং এবং পররাষ্ট্রমন্ত্রী চোয়ে সন হুই উপস্থিত ছিলেন। উত্তর কোরিয়ার সমাজতান্ত্রিক সংবিধান গৃহীত হয় 1972 সালের 27 ডিসেম্বর। অনুষ্ঠান শেষে 2025 ফিফা অনূর্ধ্ব 17 নারী বিশ্বকাপ জয়ী ফুটবল খেলোয়াড় ও কোচদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন কিম জং উন। তাইওয়ানের পূর্ব উপকূলে 7 মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার রাত 11:05 এই কম্পন অনুভূত হয়। তাইপেই, নিউ তাইপেই ও ইলান কাউন্টিতে শক্তিশালী ঝাঁকুনি লাগে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রায় 67 থেকে 73 কিলোমিটার গভীরে। তাইওয়ানের উত্তর ও পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়। ইলান কাউন্টির কাছে কম্পনের মাত্রা ছিল তুলনামূলক বেশি। প্রাথমিকভাবে বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি, তবে আফটারশকের আশঙ্কায় সতর্ক থাকতে বলা হয়। বন্ধ রাখা হয় মেট্রো ও লাইট রেল। গ্রিসের ভার্দৌসিয়া পর্বতমালায় তুষার ধসে 4 পর্বতারোহীর মৃত্যু হয়েছে। বড়দিনে নিখোঁজ হওয়ার পর উদ্ধার অভিযানে তাদের মরদেহ পাওয়া যায়। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় 3 জন পুরুষ ও 1 জন নারীর মরদেহ উদ্ধার করা হয়। কোরাকাস শৃঙ্গের কাছাকাছি প্রায় 2000 মিটার উচ্চতায় খাড়া ও দুর্গম ঢালে তারা আংশিকভাবে বরফচাপা অবস্থায় ছিলেন। কর্তৃপক্ষ জানায়, শুরুতে আবহাওয়া অনুকূলে থাকলেও উচ্চতা ও ভৌগোলিক অবস্থানের কারণে পরিস্থিতি দ্রুত খারাপ হয়ে যায়। প্রচণ্ড ঠান্ডা ও কম দৃশ্যমানতায় ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার ব্যাহত হয়। এ কারণে উদ্ধার কাজে বিলম্ব হয় বলে জানা গেছে।
ইন্দোনেশিয়ার উপকূলে ভয়াবহ আবহাওয়ার মধ্যে নৌকাডুবিতে স্পেনের একই পরিবারের 4 সদস্য নিখোঁজ রয়েছেন। স্থানীয় সময় শুক্রবার রাতে জনপ্রিয় পর্যটন এলাকা লাবুয়ান বাজোর কাছে এক দ্বীপে 11 জন আরোহী নিয়ে একটি নৌযান ডুবে যায়। বাকি 7 জন যাত্রীকে জীবিত উদ্ধার করেছে উদ্ধারকারীরা। কর্তৃপক্ষ জানায় 3 মিটার পর্যন্ত উঁচু ঢেউয়ের মুখে পড়ে নৌযানটি উল্টে যায়। নিখোঁজ স্প্যানিশ পরিবারকে খুঁজতে উদ্ধার অভিযান চলছে। স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। ভয়াবহ আকার ধারণ করেছে ভারতের নয়াদিল্লির বায়ু দূষণ। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তথ্য অনুযায়ী রোববার দিল্লির বায়ুমান সর্বোচ্চ 444 রেকর্ড করা হয়। এমন প্রতিকূল আবহাওয়া অব্যাহত থাকলে আগামী কয়েকদিন দূষণের মাত্রা বেশি থাকার আশঙ্কা করছে দেশটির আবহাওয়া দফতর। এদিকে ঘন কুয়াশায় পাকিস্তানে একাধিক হাইওয়ে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে পাঞ্জাব প্রশাসন। সরকারের নেয়া নানা পদক্ষেপেও নিয়ন্ত্রণে আসছে না ভারতের বায়ু দূষণ। এখনও বিপজ্জনক অবস্থায় রয়েছে সেখানকার বায়ুর মান। বেড়েছে শীতের তীব্রতাও। স্থানীয় সময় রোববারও রাজধানী নয়াদিল্লিতে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলতে দেখা যায়। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তথ্য অনুযায়ী রোববার দিল্লির এয়ার কোয়ালিটি ইন্ডেক্স সর্বোচ্চ 444 রেকর্ড করা হয়। এদিনও শহরটির বায়ুমান সূচক ভয়াবহ মাত্রা ছাড়িয়ে যায়। কনকনে ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশার সম্মিলনে সেখানে তৈরি হচ্ছে ঘন ধোঁয়াশা, যা বাসিন্দাদের স্বাস্থ্যের ওপর গুরুতর প্রভাব ফেলছে। গত কয়েকদিনে দূষণ কিছুটা কমেছিল, কিন্তু এখন আবার বেড়েছে। কুয়াশাও বেশি, বেড়েছে শীতের তীব্রতাও। তাই আমার মনে হয় দূষণের মাত্রা আরও বাড়বে। এমন প্রতিকূল আবহাওয়া অব্যাহত থাকলে আগামী কয়েকদিন দূষণের মাত্রা বেশি থাকার আশঙ্কা করছে দেশটির আবহাওয়া দপ্তর। যদিও দূষণ কমাতে চলতি মাসের শুরুতেই জোরালো পদক্ষেপ নিয়েছে দিল্লি প্রশাসন। কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহন নিষিদ্ধ করার পাশাপাশি নির্মাণ কাজ ও শিল্প কলকারখানায় বিধিনিষেধের বিধান রাখা হয়েছে। এদিকে ঘন কুয়াশায় পাকিস্তানের পাঞ্জাবে একাধিক সড়ক সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটির হাইওয়ে পুলিশের এক মুখপাত্র জানান, দুর্ঘটনা এড়ানোর পাশাপাশি জানমাল রক্ষার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কম তাপমাত্রা ও বাতাসের দূষণ মাত্রা বাড়ায় লাহোরেও এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বাড়ছে বলছে সংশ্লিষ্টরা। এরই মধ্যে পাঞ্জাব সরকারের জিরো টলারেন্স নীতির আওতায় স্মগ বিরোধী অভিযান জোরদার করা হয়েছে। মাঠ পর্যায়ে কাজ করছে পরিবেশ সংরক্ষণ সংস্থা ও জেলা প্রশাসন। কৃত্রিম ধোঁয়া সৃষ্টিকারীদের জরিমানার পাশাপাশি সিলগালা করা হচ্ছে প্রতিষ্ঠানও। নাসরিন রুমি, সময় সংবাদ। ইতালির মাউন্ট এটনায় আবারও ছাই নির্গমন শুরু হয়েছে। শনিবার আগ্নেয়গিরি থেকে আকাশে ঘন ছাই উঠতে দেখা যায়। এতে এলাকা জুড়ে আকাশপথে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়। ইতালির ভূকম্পন ও আগ্নেয়গিরি পর্যবেক্ষণ সংস্থা INGV জানায়, এটনার শীর্ষ ক্রেটারগুলোতে বিস্ফোরণধর্মী কার্যকলাপ বেড়েছে। এতে আকাশপথ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তবে কর্তৃপক্ষ জানায়, কাতানিয়া ফন্তেরোসা বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3300 মিটার উঁচু মাউন্ট এটনার সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে। নর্ডিক অঞ্চলে শীতকালীন শক্তিশালী ঝড় জোহানেসের আঘাতে সুইডেনে অন্তত 2 জন নিহত হয়েছেন। ঝড়ের কারণে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। শুধু সুইডেনেই বিদ্যুৎ বিচ্ছিন্ন 40,000-এর বেশি বাড়ি। যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। ফিনল্যান্ডের বিমানবন্দরে তীব্র বাতাসে 2টি বিমান রানওয়ে থেকে ছিটকে বরফের স্তূপে আটকে পড়ে। যদিও কোনো যাত্রী এতে আহত হননি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। শীতের আগমনের পরপরই উত্তর ইউরোপ জুড়ে তীব্র শীতকালীন ঝড়ের তাণ্ডব দেখা দিয়েছে। নর্ডিক অঞ্চলে শক্তিশালী শীতকালীন ঝড় জোহানেসের আঘাত হানার পর সুইডেনের বিস্তীর্ণ এলাকায় সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। ঝড়ের কবলে পড়ে দেশটির দক্ষিণাঞ্চলের কুংসবার্গেট স্কি রিসোর্টে গাছ চাপা পড়ে প্রাণ হারান 50 এক ব্যক্তি। এছাড়া মাঠ পর্যায়ে কাজ করার সময় দুর্ঘটনায় আঞ্চলিক বিদ্যুৎ কোম্পানির এক কর্মীর মৃত্যু হয়। ঝড়ের প্রভাবে সুইডেন, নরওয়ে ও ফিনল্যান্ডের অসংখ্য ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শুধু সুইডেনেই 40,000-এর বেশি বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়। নরওয়ের উত্তরাঞ্চলীয় নর্ডল্যান্ড অঞ্চলে আবহাওয়া সংক্রান্ত 200-এর বেশির ঘটনায় সাড়া দিয়েছে ফায়ার সার্ভিস। সেখানে প্রায় 23,000 বাড়িতে বিদ্যুৎ নেই। ফিনল্যান্ডে ঝড়ে 33,000-এর বেশি বাড়ি বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। কিছু এলাকায় ঝড়ের তীব্রতা কমলেও কর্তৃপক্ষ জানিয়েছে পরিস্থিতি স্বাভাবিক হতে আর সময় লাগতে পারে।
ঝড়ের প্রভাবে সড়ক, রেল, ফেরি ও বিমান চলাচল ব্যাহত হয়। সুইডেনে বহু ট্রেন চলাচল স্থগিত করা হয়। বাতিল করা হয়েছে বিভিন্ন রুটের ট্রেন। ফিনল্যান্ডের কিটিলা বিমানবন্দরে তীব্র বাতাসে দুটি বিমান রানওয়ে থেকে ছিটকে বরফের স্তূপে আটকে পড়ে, যদিও কোনো যাত্রী এতে আহত হননি। সুইডিশ পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড়ের কারণে স্থানীয় সময় রোববার দুপুর পর্যন্ত অনেক ট্রেন চলাচল বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। চীনের উত্তরে তীব্র শীত হচ্ছে তুষারপাতও। এতে বরফের চাদরে ছেয়ে গেছে দেশটির হেলুংজিয়াং প্রদেশের হারবিন শহর। সেই বরফের ওপর নানা খেলায় মেতে উঠেছে বিশাল আকৃতির যমজ পান্ডা। তীব্র শীতের মধ্যে এমন দৃশ্য আন্দোলিত করছে দর্শনার্থীদের। শুভ্র তুষারের মধ্যে খেলায় মত্ত বিশাল আকৃতির যমজ পান্ডা ঝিসি ও ঝিমা তুষারপাতের মধ্যেই কখনো গড়াগড়ি, কখনো স্লাইডিং, কখনো দোল খেয়ে উপভোগ করছে পান্ডা দুটি। এ দৃশ্য চীনের উত্তর পূর্বাঞ্চলের হেইলংজিয়াং প্রদেশের হারবিন শহরে অবস্থিত একটি চিড়িয়াখানার। বিশেষভাবে তৈরি ওই প্যাভিলিয়নে চিড়িয়াখানা কর্তৃপক্ষ পান্ডাদের জন্য রেখেছে খেলাধুলার নানা সামগ্রী। ঝিসি ও ঝিমার প্রাণচাঞ্চল্য মুগ্ধ করছে দর্শনার্থীদের। এত ঠান্ডার মধ্যে পান্ডাদের এমন খেলাধুলা দেখে একেবারে ভিন্ন অনুভূতি হচ্ছে। এই প্রথম বিশাল আকৃতির পান্ডা দেখেছি, আমি সত্যি খুব খুশি। শীতের মৌসুমে হারবিন শহরে তাপমাত্রা -20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। তা উপেক্ষা করে তুষার উৎসবকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভিড় করেন পর্যটকরা। ঘুরে বেড়ান বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতেও। নাসরিন রুমি, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বিরোধী দলের অংশগ্রহণ ছাড়াই মিয়ানমারে চলছে জাতীয় নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ। সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার দাবি জান্তা প্রধানের। বৈধতা নিয়ে শঙ্কা বিশ্লেষকদের। নানা অজুহাতে গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা, নিহত আরও 4 ফিলিস্তিনি। পশ্চিম তীরেও চলছে তাণ্ডব। হামাসকে অর্থায়নের অভিযোগে ইতালিতে গ্রেফতার নয়। এবং ট্রাম্প জেলেনস্কির বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, হতাহত বেশ কয়েকজন। জ্বালানি অবকাঠামোর ব্যাপক ক্ষতি, বিদ্যুৎহীন 10 লাখ পরিবার। এ ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল 5টায় থাকবে নির্বাচন নিয়ে আমাদের বিশেষ আয়োজন নির্বাচনের পথ চলা। সঙ্গে থাকুন সময়।